তাজমহল যেমন ভালোবাসার প্রতীক, তেমন ভারতের পরাধীনতা ও স্বাধীনতার সাক্ষী। ভারতবর্ষের মুঘল জামানা থেকে ব্রিটিশদের ভারত দখল, আবার ইংরেজদের হাত থেকে ভারতের স্বাধীনতা, দীর্ঘ ইতিহাসের সাক্ষী ছিল এই লাল কেল্লা। মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন এই লাল কেল্লা। তবে এই কেল্লা নির্মাণের কিছুদিন পরেই সম্রাট শাহজাহান বন্দী হয়েছিলেন নিজের ছেলে ঔরঙ্গজেবের কাছে। আবার শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকেও এই কেল্লাতেই অত্যাচার করেছিল ব্রিটিশরা। কোহিনূর হীরা, বহুমূল্য ময়ূর সিংহাসন এবং প্রচুর ধনরত্ন এই কেল্লায় মজুদ ছিল, কিন্তু সেসব আজ অতীত। আর এবার প্রশ্ন হলো, আগ্রাতে একটি দুর্গ থাকা সত্ত্বেও শাহজাহান কেন দিল্লিতে এই লাল কেল্লার নির্মাণ করেছিলেন? কি ছিল এই লাল কেল্লার ইতিহাস? বন্ধুরা, আজকের ভিডিওতে লাল কেল্লার বিষয়ে এমন কিছু মজাদার তথ্য আপনাদের জানাবো যা খুব কম মানুষই জানে। তো তাহলে চলুন ভিডিওটাকে শুরু থেকে শুরু করা যাক। বন্ধুরা, এই কেল্লার নাম যে লাল কেল্লা রাখা হয়েছিল এর পিছনে একটা বিশেষ কারণ রয়েছে। এই কেল্লার চারিদিকে বড় বড় লাল পাথর দিয়ে বাউন্ডারি বানানো হয়েছিল, আর এই কারণে এই কেল্লার নাম রাখা হয়েছিল লাল কেল্লা। 19শো শতাব্দীতে ব্রিটিশ শাসন আমলে এই কেল্লার নাম রাখা হয় লাল কেল্লা, আর সেই সময়ে ইংরেজরা এই কেল্লার নাম দিয়েছিল রেড ফোর্ট। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কেল্লার আসল নাম হলো কিলাই মোবারক। মুঘল সম্রাট শাহজাহান নিজে এই নাম দিয়েছিলেন, আর সম্রাট শাহজাহান একটি বিশেষ কারণে এই কেল্লা তৈরি করেছিলেন। কারণটা হলো, তিনি মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে আসতে চেয়েছিলেন। বাদশাহ আকবরের সময়কালে মুঘলদের রাজধানী ছিল আগ্রাতে, আর আকবর দিল্লি পছন্দ করতেন না, কারণ দিল্লিতে শেরশাহ সুরির সাথে যুদ্ধে তার পিতা হুমায়ুন পরাজিত হয়েছিল, আর দিল্লি তার পিতা হুমায়ুনের পরাজয়কে মনে করিয়ে দিত। কিন্তু সম্রাট শাহজাহান আগ্রার অতিরিক্ত গরমের কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, তাই তিনি মুঘলদের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে আসার কথা ভাবেন, আর তার সিদ্ধান্তেই মুঘলদের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। আর এই সিদ্ধান্তের পর শাহজাহান দিল্লিতে শাহজাহানাবাদ নামে একটা শহর তৈরি করে, আর এই শহরের মাঝেই লাল কেল্লার নির্মাণ শুরু হয়। 1638 খ্রিস্টাব্দে শাহজাহান লাল কেল্লা তৈরির আদেশ দেন, এবং 10 বছর পরে 1648 সালে তৎকালীন শাহজাহানাবাদে লাল কেল্লার নির্মাণ কাজ শেষ হয়। তখনকার শাহজাহানাবাদ, যাকে বর্তমানে পুরানো দিল্লি বলা হয়, সেখানে লাল কেল্লার নির্মাণ কাজ শেষ হয়। আর সেই সময় সম্রাট শাহজাহান আফগানিস্তানের কাবুলে ছিলেন, আর যখন তিনি খবর পান যে লাল কেল্লার কাজ শেষ হয়ে গেছে, তখন তিনি লাল কেল্লা দেখার জন্য তড়িঘড়ি দিল্লিতে ফিরে আসেন। আর লাল কেল্লার দুটি মুখ্য দরজা ছিল, একটি দরজা ছিল দিল্লি দরজা, আর অন্যটি ছিল লাহোরি দরজা। দিল্লি দরজা দিয়ে শাহজাহান নামাজ পড়ার জন্য জামা মসজিদে যেতেন। পরে ঔরঙ্গজেব লাল কেল্লার ভিতরেই নিজের জন্য আর তার বেগমদের জন্য নিজস্ব মসজিদও বানিয়েছিলেন, যার নাম দিয়েছিলেন মতি মসজিদ। আর কেল্লার দিল্লি দরজা কোনোদিন সাধারণ মানুষের জন্য খোলা হতো না, শুধুমাত্র কেল্লার লাহোরি দরজা দিয়েই সাধারণ মানুষ কেল্লার ভিতরে আসতে পারত। আর লাহোরি দরজা নামকরণের পিছনেও একটা কারণ ছিল। মুঘল আমলে 3টি শহর রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর এই 3টি শহর হলো দিল্লি, আগ্রা এবং লাহোর। লাল কেল্লার ওই দরজার মুখ লাহোর শহরের দিকে থাকায় ওই দরজার নাম ছিল লাহোরি দরজা। সম্রাট হওয়ায় ঔরঙ্গজেব ওই লাহোরি দরজার সামনে একটা দেওয়াল তুলে দিয়েছিলেন, আর এই জন্য ওই দরজাকে ঘোমটাওয়ালা দেওয়াল বা ঘুংকাটওয়ালা দরওয়াজা বলা হতো। লাহোরি দরজা দিল্লির চাঁদনি চকের একদম সামনে পড়ে, আর এই দরজার বাইরে থেকে দেওয়ানি আম পরিষ্কারভাবে দেখা যেত। আর এই কারণে সেই সময়ের লোকজনেরা বাদশাহকে খুশি করার জন্য চাঁদনি চকে পায়ে হেঁটেই যাতায়াত করত। কিন্তু ঔরঙ্গজেব এই কেল্লাকে আরো সুরক্ষিত রাখার জন্য লাহোরি দরজার সামনে একটা দেওয়াল তুলে দিয়েছিলেন। আর ঔরঙ্গজেবের এই কাজ শাহজাহানের একদম পছন্দ হয়নি, কারণ সেই সময় যদি কেউ চাঁদনি চকে দাঁড়িয়ে লাহোরি দরজা দেখতো, তাহলে এটা অপরূপ দেখতে লাগতো। কিন্তু ওখানে দেয়াল তুলে দেওয়ায় ওই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর যখন ওই দেওয়াল বানানো হয়েছিল, তখন শাহজাহান আগ্রাতে ঔরঙ্গজেবের কাছে বন্দী ছিলেন, এবং এখান থেকেই তিনি ঔরঙ্গজেবকে একটি চিঠিতে লিখেছিলেন, পুত্র, লাহোরি দরজার সামনে দেওয়াল তৈরি করে তুমি স্ত্রীদের মতো কেল্লার মাথাতেও ঘোমটা তুলে দিয়েছো। আর শাহজাহানের এই কথা থেকেই ওই দরজার নাম হয় ঘোমটাওয়ালা দেওয়াল বা ঘুংকাটওয়ালা দরওয়াজা। এই ঘোমটাওয়ালা দেওয়ালের উপরে দাঁড়িয়েই
থেকেই 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। আর তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এই প্রথা চলে আসছে এবং এখনো প্রতি বছর স্বাধীনতা দিবসে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই দেওয়ালের উপরে দাঁড়িয়ে পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। লাহোরি দরজার ভেতর দিয়ে শুরু হয় লাল কেল্লার মিনা বাজার। সম্রাট শাহজাহান তার বেগমদের জন্য কেল্লায় যে সব জিনিস ব্যবহার করা হতো সেই ধরনের সমস্ত জিনিস এই বাজারে পাওয়া যেত। আর একটা সময় ছিল যখন আরব পারস্য এই সব দেশ থেকে লোকজনেরা তাদের জিনিসপত্র এই মিনা বাজারে বিক্রি করতে আসতেন। বাদশাহ, বেগম এবং রাজপরিবারের অন্যান্য তাদের থেকেই সব জিনিসপত্র কিনতেন। সব থেকে বড় বিষয় হলো আজ 350 বছর পরেও ওই বাজার এখনো সব সুন্দর জিনিসপত্রের জন্য বিখ্যাত হয়ে আছে। আর এখনো দূর দিগন্ত থেকে লোকজনেরা ওই বাজারে সমস্ত ধরনের সাজগোজের জিনিসপত্র কিনতে আসেন। মিনা বাজার শেষ হওয়ার পরেই সামনে দেখা যায় নাহাবাত। মুঘল আমলে এই প্রাসাদের দোতলায় সঙ্গীত শিল্পীরা বসতেন আর নামাজের সময় জানানোর জন্য এখান থেকে দিনে 5 বার নহবত বাজানো হতো। এমনকি নহবত বাজিয়ে বাদশার আসার খবরও জানানো হতো। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই নহবত খানার ভিতরে নবম মুঘল বাদশাহ জাহানদার শাহ এবং 10ম মুঘল বাদশাহ ফারুক শিয়রকে খুন করা হয়েছিল। আর নহবত খানার সামনে পড়ে দেওয়ানি আম। আর নাম শুনেই বোঝা যায় এটা এমন একটা প্রাসাদ যেটা আম জনতা বা সাধারণ মানুষের জন্য খোলা থাকতো। দেওয়ানি আমে থাকা উঁচু সিংহাসনে বসে বাদশাহ ও সাধারণ মানুষের সমস্যার কথা শুনতেন আর তার সমাধান করতেন। বাদশার সিংহাসনকে নসিমন ই জিল্লে ইলাহি বলা হতো, যার মানে হলো যেখানে ঈশ্বরের ছায়া আছে। আর এই সিংহাসনের একদম নিচে একটা সুন্দর মার্বেল পাথরের তক্তা রাখা থাকতো, যার উপরে দাঁড়িয়ে উজির বাদশাকে সাধারণ মানুষের সমস্যার কথা পড়ে শোনাতেন এবং অনেক সময়ে বিভিন্ন তথ্য বাদশাহের কাছে পেশ করতেন। আর সিংহাসনের পিছনের দেওয়ালে মার্বেল পাথর লাগানো আছে আর ওই পাথরের উপর এত সুন্দর কারুকার্য করা আছে যে এর থেকে চোখ ফেরানো যায় না। আর এই সুন্দর কারুকার্যটা করেছিলেন ফ্রেঞ্চ আর্টিস্ট অস্টিন দি বোর্টিয়ান। লালকেল্লার পরের প্রাসাদটি হলো দেওয়ানি খাস, যেখানে বাদশাহ নিজের খাস লোকেদের সাথে দেখা করতেন, যেমন বাদশার মন্ত্রী, সেনাপতি বা কোনো বিশেষ অতিথি। আর এই পুরো প্রাসাদটি মার্বেল পাথর দিয়ে বানানো হয়েছিল। আর এই প্রাসাদে রাখা ছিল বাদশার বিলাসবহুল সিংহাসন। আর যেই সিংহাসন শুধুমাত্র ভারতবর্ষেই নয় বরং বিদেশেও চর্চার বিষয় ছিল। আর এই সিংহাসনের নাম ছিল তক্তে দাউস বা ময়ূর সিংহাসন। আর এই ময়ূর সিংহাসনটি সোনা, হিরে, চুনি, পান্না এবং মণিমুক্ত দিয়ে বানানো হয়েছিল। আর এই সিংহাসনটির একদম উপরে হিরে ও মতি দিয়ে বানানো হয়েছিল দুটি ময়ূর। আর এই কারণেই এটিকে বলা হতো ময়ূর সিংহাসন। আর এই ময়ূর সিংহাসনের উপরে ছিল ভারতের সবথেকে দামি হীরা কোহিনূর হীরা। অনেকেই বলে থাকেন যে এই কোহিনূর হীরা হলো অভিশপ্ত। এই হীরা যার কাছে যায় সে বরবাদ হয়ে যায়। শাহজাহানের ময়ূর সিংহাসন বানাতে তৎকালীন খরচা হয়েছিল প্রায় 8 কোটি টাকা। 1739 সালে ইরানের বাদশাহ নাদির শাহ ভারতে আসেন। আর ভারতে এসেই তিনি দিল্লিতে হামলা করেন এবং তিনিও তার সেনারা দিল্লি থেকে প্রচুর দামি জিনিসপত্রের সঙ্গে ময়ূর সিংহাসন আর কোহিনূর হীরা লুট করে নিয়ে যান। আর এরপর থেকে ময়ূর সিংহাসনের কোনো নির্দিষ্ট খোঁজ পাওয়া যায়নি। বন্ধুরা, লাল কেল্লার দেওয়ানি খাস সব থেকে সুন্দর প্রাসাদ ছিল। আর এই মহলের পুরো ছাদ রূপো দিয়ে তৈরি করা হয়েছিল। আশা করি আন্দাজ করতে পারছেন এই প্রাসাদটি কতটা সুন্দর ছিল। যদিও পরে এই ছাদ খুলে নেওয়া হয়েছিল। আর এই প্রাসাদের মার্বেল পাথরের দেওয়ালে অনেক দামি রত্ন এবং দামি পাথর লাগানো ছিল। লুট করার সময় ইংরেজরা এবং ডাকাতেরা সমস্ত সম্পদ চুরি করে নিয়ে গিয়েছিল। এখন শুধুমাত্র এসবের চিহ্নটুকুই পড়ে আছে। আর এই মহলটি অনেকটা বড় ছিল এবং এই মহলের মধ্য দিয়ে বয়ে যেত নহরী বহিষ্ঠ বা স্বর্গের সরোবর, যা এই রংমহলকে গরমের মধ্যেও ঠান্ডা রাখত। আর ব্রিটিশ শাসন আমলে তারা এই রংমহলকে রান্নাঘর বানিয়েছিল। এই মহলের দেওয়ালেও অনেক দামি দামি পাথর এবং রত্ন লাগানো ছিল। ওই দেওয়ালগুলির থেকে দামি পাথর আর মতি খুলে নেওয়ার চিহ্ন এখনো দেখতে পাওয়া যায়। লাল কেল্লার পরের মহলটি হলো মমতাজ মহল। এই মহলটিও কেল্লার রাজ পরিবারের মহিলাদের জন্য বানানো হয়েছিল। আর এই মহলটার নাম শাহজাহান তার প্রিয় বেগম মমতাজের নামে দিয়েছিলেন। আর এই মহলে বাদশাহ এবং রাজকুমাররা ছাড়া আর কারোর আসার অনুমতি ছিল না। যখন ব্রিটিশরা লাল কেল্লা দখল করে নেয় তখন তারা মমতাজ মহলকে জেলখানা বানিয়েছিল। রংমহলের পাশেই ছিল খাস মহল। আর
এই মহলে এটা ছিল বাদশার নিজের মহল। এই মহলে 3টি প্রধান ঘর ছিল। প্রথম ঘরটা ছিল তোষাখানা, এই ঘরে বসে সম্রাট ইবাদত করতেন। দ্বিতীয় ঘরটির নাম ছিল খোয়াব মানে স্বপ্নের মহল, এটা বাদশার শোয়ার ঘর ছিল। আর শেষ ঘরটার নাম ছিল রায়টক, সম্রাট অবসর সময়ে এখানে এসে বসে আরাম করতেন। লালকেল্লায় একটা বড় বাগান ছিল যেটাকে হায়াত বক্স বাগ বলা হয়, এর মানে হলো জীবনদাতা বাগান। আর এখন লালকেল্লাতে খালি ময়দানটুকুই পড়ে আছে, কিন্তু একসময় এই বাগান থেকে ফোয়ারার জলের সুগন্ধি আসতো, হাজার হাজার রং বেরঙের ফুল ফুটতো। হায়াত বক্স বাগ মানে লালকেল্লার বাগানে পুরোপুরি সামনে একই রকম দেখতে দুটো প্রাসাদ তৈরি করা হয়েছিল। হায়াত বক্স বাগ মানে লালকেল্লার বাগানের পুরোপুরি সামনে একই রকম দেখতে দুটো প্রাসাদ তৈরি করা হয়েছিল। এই প্রাসাদের নাম ছিল সাওয়ান আর অন্য প্রাসাদটার নাম ছিল ভাদন। যেহেতু মুঘলদের সরকারি ভাষা ছিল পার্সি, তাই কেল্লায় যতগুলো প্রাসাদ মহল বা যা কিছুই ছিল তার সবকিছুর নাম পার্সি ভাষায় রাখা হয়েছিল। তবে সবকিছুর নাম পার্সি ভাষায় রাখা হলেও শুধু এই দুটো মহলের নাম রাখা হয়েছিল হিন্দি মাসের নাম অনুসারে। যখন দিল্লিতে বৃষ্টি হতো, এই দুটি মহলের একটিতে রাজ পরিবারের পুরুষরা আর অন্যটাতে রাজ পরিবারের মহিলারা বসে বৃষ্টির আনন্দ নিতেন। লাহোরি দরজা ও দিল্লি দরজা ছাড়াও লালকেল্লাতে একটা তৃতীয় দরজা ছিল যেটাকে যমুনা গেট বলা হয়। এই দরজাটি নিচের দিকে যমুনা নদী পর্যন্ত গেছে, যেখানে বাদশার নৌকা রাখা থাকতো। বাদশা নৌকায় বসে দিল্লি থেকে অন্য শহরে যাতায়াত করত। লালকেল্লার বিরাট সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য ইউনেস্কো এই কেল্লাকে 2007 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা দিয়েছে। আর দিল্লির লালকেল্লার সাথে জুড়ে আছে আরো একটা বিশাল কেল্লা যেটাকে বলা হয় সেলিমগড়ের কেল্লা। শেরশাহ সুরির ছেলে সেলিম শাহ সুরি 1546 সালে এই কেল্লা বানিয়েছিলেন। সেলিমগড়ের কেল্লা একটি পুলের মাধ্যমে লাল কেল্লার সাথে যুক্ত আছে। লাল কেল্লায় আরো একটা বাগান ছিল যেটা মেহতাব বাগ নামে পরিচিত ছিল। এই বাগান নষ্ট করে ব্রিটিশরা তাদের সেনাদের থাকার জন্য ঘর বানিয়েছিল, আর ইংরেজরা লালকেল্লার অনেক ঘরকে ভেঙে নিজেদের প্রয়োজন মতো ঘর এবং ফাঁকা জমি বানিয়ে নিয়েছিল। আর ব্রিটিশদের বানানো এই বাড়িগুলো ভিক্টোরিয়ান আর্কিটেক্টের উদাহরণ। আপনি যদি লালকেল্লার মধ্যে থাকা সমস্ত মহলগুলোকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে মোগল আর্কিটেকচার এবং ভিক্টোরিয়ান আর্কিটেকচারের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে পাবেন। এটা হলো লালকেল্লায় জাফর মহল। মোগল আমলের শেষ মোগল বাদশাহ বাহাদুর শাহ জাফর 1842 সালে এই মহল বানিয়েছিলেন। লালকেল্লার ভিতরে মোগল সম্রাটদের বানানো শেষ মহল ছিল এই জাফরগঞ্জ। আর এই লালকেল্লাতেই ইংরেজরা বাদশাহ জাফরের উপরে অত্যাচার চালিয়েছিল। নিজের কেল্লাতেই বাদশাহ জাফরকেই ইংরেজদের সামনে মাথা নিচু করে থাকতে হয়েছিল। ইংরেজদের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগে বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা ভারতবর্ষের মাটি থেকে তাড়িয়ে রেঙ্গুনে পাঠিয়েছিল এবং রেগুনেই তিনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। রেগুনে থাকার সময় বাহাদুর শাহ জাফর একটি লেখা লিখেছিলেন, যার মানে হলো, এ জাফর, তোর ভাগ্য এতটাই খারাপ যে নিজের রাজ্যে কবর পাওয়ার জন্য 2 গজ মাটিটুকু তুই পেলি না। বন্ধুরা, এই লালকেল্লা একদিকে যেমন মুঘল জামানার সকাল হতে দেখেছে, তেমনি অন্যদিকে মুঘল সাম্রাজ্যের সন্ধ্যা হতেও দেখেছে। তৈরি হওয়া থেকে আজ পর্যন্ত না জানি কত ঘটনার সাক্ষী হয়ে আছে এই লালকেল্লা। তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আর শুধুমাত্র মুঘলদেরই নয়, বরং ভারতের স্বাধীনতা আন্দোলনের সাক্ষী কত না সম্রাট বাদশাহ শুরু থেকে শেষ হয়েছে এই কেল্লাতে। কিন্তু বয়ে যাওয়া সময়ের হাজার কাহিনী নিয়ে আজও দাঁড়িয়ে আছে দিল্লির এই লাল কেল্লা। তো বন্ধুরা এই লাল কেল্লার ইতিহাস ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।